ডুয়ার্স মানে চোখের শান্তি, মানে একদম গাঢ় হালকা আর একটু হালকা সবুজের বিভিন্ন রকমের ঘনত্বের রঙে নিজেকে খুঁজে পাওয়া। তাই এই ডুয়ার্স ট্রিপের দ্বিতীয় দিনে আমরা কভার করেছিলাম মোট 5টি জায়গা। প্রথমেই ছিল সেভেন সিস্টার ভিউ পয়েন্ট, তারপর লালিগুরাস ভিউ পয়েন্ট, তারপর ডালগাঁও ভিউ পয়েন্ট, অ্যাপেল রক ভিউ পয়েন্ট এবং সবশেষে ছিল বিন্দু। নেওরা ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশন সেভেন সিস্টার ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্টটাকে নেওরা ভিউ পয়েন্ট বলে। আর আমার পেছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলোর একসাথে 7টা পাহাড়ের চূড়ো দেখা যায়, সেজন্য এটাকে সেভেন সিস্টার এই জায়গাটার নাম, মানে সেভেন সিস্টার হিলস এই জায়গাটার নাম। তো কিন্তু এখন যেহেতু মেঘ আছে সেহেতু পুরো জায়গাটা ক্লিয়ার না, চূড়োগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু যদি মেঘটা না থাকতো তাহলে পুরো 7টা পাহাড়ের মাথা এখানে দেখা যেত। এই নেওরা ফরেস্টে কিন্তু চিতাবাঘ, ময়ূর এগুলো দেখা যায়। আর কিছুদিন আগে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা গেছে। আর জঙ্গলটা এখনও মানে খুবই সুন্দর, গ্রিনারি এখনও ভরপুর আছে। যেরকম আমাদের শুকনা ফরেস্টে অনেকটাই এখন গ্রিনারি কমে গেছে, এখানে সেরকম নয়। জায়গাটা অপূর্ব সুন্দর, আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে সেহেতু প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেশি লাগছে। এটাকে কিন্তু অনায়াসী অফবিট ডুয়ার্স বলা চলে। আর এই নেওরা ফরেস্টের বন্য সৌন্দর্য কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে অবস্থিত এক স্বর্গ। জঙ্গল প্রেমীদের জন্য এই নেওরা ফরেস্ট এক আদর্শ জায়গা। বলে রাখি, আমরা যে হোমস্টেতে ছিলাম অতিথি হোমস্টে, যেটি গরুবাথানে অবস্থিত, সেখান থেকে সকালে এই নেওরা ফরেস্টের জঙ্গল সাফারিরও ব্যবস্থা রয়েছে। হোমস্টের সঙ্গে যোগাযোগ করলেই তারা সকাল সকাল গাড়ির ব্যবস্থাও করে দেবেন। এরপর আমরা রওনা দিলাম লালিগুরাস ভিউ পয়েন্টের দিকে। আর মাঝে পড়বে সামসিংয়ের এই সুন্দর গ্রামটি। এখানের গ্রামগুলো এতটাই পরিষ্কার কারণ এখানের গ্রামবাসীরা নিজেরা বাড়ির মতোই রাস্তাঘাটও নিজেরাই পরিষ্কার করে রাখেন। আর গ্রামের কোথাও একটুও নোংরা বা আবর্জনা কিছু পড়ে থাকতে আমি দেখিনি। আমার যে কি ভালো লাগছিল এই গ্রামটার মধ্যে দিয়ে যেতে। সবাই ময়ূর দেখতে নেমে গেছে, সামনেই ময়ূর দেখা যাচ্ছে, কিন্তু কতদূর ভিডিও করা যাবে জানি না। জানি না আমাদের ময়ূর দেখা সার্থক হলো কিনা, কিন্তু আমরা সবাই নেমে গেছি। আমি নামতে পারছি না যেহেতু পেছনে বসে আছি। আমরা পৌঁছে গেলাম লালিগুরাস ভিউ পয়েন্টে। সামসিং থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার এগিয়েই সুনতালি খোলা এবং মূর্তি নদীর মাঝামাঝি জায়গায় অবস্থিত এই লালিগুরাস ভিউ পয়েন্ট। এটি কিন্তু উত্তরবঙ্গবাসীদের জন্য একটা দারুণ পিকনিক স্পট। ঠান্ডা তো পড়েই গেল, শীতে কিন্তু এখানে ভিড়ও মারাত্মক হয়, বিশেষ করে ছুটির দিনে রবিবারে। কি নেই এখানে, একদিকে চা বাগান, আরেকদিকে জঙ্গল, পাহাড়, নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, আর চারিদিকে এই সবুজের সমারোহে জায়গাটির পরিপূর্ণতা যেন ফুটে উঠেছে। এই জায়গাগুলোতে থাকার পর আর কি কখনো কলকাতায় ফিরতে ইচ্ছা করে, কিন্তু ব্যাড লাক, এই কদিনই পুজো অবধি, তারপরে আবার কলকাতায় ফিরতে হবে। সেজন্য আমি এখন বেশি দিন শিলিগুড়িতে আসিই না, খুব কম দিনের জন্য আসি যাতে মনটা কম খারাপ লাগে। যারা শিলিগুড়ি থেকে কলকাতায় থাকতে আসে তারা রিলেট করতে পারবে, যারা নেচার পছন্দ করে তাদের জন্য একটু মুশকিল। আর আমি তো কলকাতায় ঘোরার জায়গা সত্যি খুঁজে পাই না। ঘোরার জায়গা বলতে একই সেই মল বা মানে এমনি যেগুলো পপুলার জায়গা সেগুলো, নেচার তো নেই। শিলিগুড়ি থেকে ডুয়ার্স আছে, পাহাড় আছে, যে কোনো দিকে চলে গেলেই হলো।
कसरी त्यस्तो 3-3 गाडी भयो कतिवटा बिहा गरेको तेरिका बिहा त के गर्नु हो बिहा नगरी सुल्टिने बिहा गरेर त सोल्टिनी भएको बिहा नगरे भए सोल्टिनीसँग भेटै हुने थिएन यसरी ड्रम अगाडि बोकेर हिँड्नु परेको আর এখানে এই কাকু আমাদের ঝালমুড়ি বানাতে বানাতে বিয়ে না করার উপকারিতা বোঝাচ্ছিল, যেটার সঙ্গে বাস্তবতার কোনো অমিল নেই। ঝালমুড়ি চা খেয়ে এবার আমরা যাচ্ছি ডালগাঁও ভিউ পয়েন্টের দিকে। এখানে অনেক ধরনের মেডিসিনাল প্ল্যান্টেরও চাষ হয়ে থাকে। এই ডালগাঁও থেকে যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় সেটার কিন্তু তুলনা পাওয়া মুশকিল। এই ডালগাঁও ভিউ পয়েন্টটি কিন্তু আসলে সিংকোনা রিসর্টের মধ্যেই পড়ে, যেটা এখনো গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। এখানে ঢোকার মুখে জনপ্রতি টিকিট কাটতে হয় 25 থেকে 30 টাকা পার হেড টিকিটের দাম। এখন আমরা ডালগাঁও ভিউ পয়েন্টে এসেছি। তো এখান থেকে এই ওয়াচ টাওয়ারটা যে আমার পেছনে দেখা যাচ্ছে, এখান থেকে ভুটান বর্ডার পুরোটা দেখা যায়। আরও আগে আরেকটা ওয়াচ টাওয়ার আছে, আমরা সেদিকে এখন যাচ্ছি। এটা কিন্তু এখনো একটা উত্তরবঙ্গের একদম অফবিট জায়গা। এগুলো যে সব দেখা যাচ্ছে এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের ডালগাঁও কটেজ। এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এগুলো বুকিং করতে হয়। গাড়ি থেকে শুধু উঠছি আর নামছি। একদিনে অনেকগুলো স্পট কভার করতে গেলে জার্নিটা খুব বেশি হয়ে যায়, যে তখন আর লাস্টের দিকে কী হয় এনার্জি থাকে না যে ভালো করে ভিডিও করবো, মানে জার্নিটাও আর এনজয় করা যায় না। মানে এখন আমার ওই স্টেজটা চলছে। এটা একটা ওয়াচ টাওয়ার, এটা বন্ধ, আর এদিকেও আছে। বৃষ্টি হয়ে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। আমরা ভুল জায়গা দিয়ে আসলাম, এদিক দিয়ে আসতাম। हम लोग तो सिलीगुड़ी से ही है। हॉल्ट करेगा कि ডালগাঁও বেস করেই কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ঘুরে আসা যায়, যেমন পারেন, গাইডিবাস ভিউ পয়েন্ট, দোদাক ইত্যাদি। এই ভিউ পয়েন্ট থেকে একসাথে ভুটান, নিচ দিয়ে বয়ে যায় জলঢাকা নদী আর ডুয়ার্স ভ্যালির এত সুন্দর সিনারি দেখা যায়। সত্যি বলতে আমি ওখানে বসে চারিদিকে সবুজ ছাড়া আর কিছু দেখতে পাইনি। আমার আজকের জায়গাগুলোর মধ্যে সব থেকে ভালো লেগেছে এই ডালগাঁও ভিউ পয়েন্ট। জায়গাটা অপূর্ব সুন্দর। এই জায়গাটা আমি আগে আসিনি। ডালগাঁও ভিউ পয়েন্ট দারুণ, এত সুন্দর সাজানো জায়গাটা। ডুয়ার্স ট্রিপের মধ্যে এই ডালগাঁও ভিউ পয়েন্টটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। একবার আসলে গ্যালারিতে প্রায় 50-60টা ছবি নিমেষে তোলা হয়ে যাবে। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা জলঢাকা নদী। আমরা ওয়াচ টাওয়ারে যাব, কিন্তু আমি ওয়াচ টাওয়ারে যাওয়ার মানে জায়গা খুঁজে পাচ্ছি না, এতই ভিড় ছিল। একবার ট্রাই করে দেখি, উপর থেকে ভিউটা আরও ভালো আসবে। আর এখানে আমাদের ড্রোন উঠছে, আমাদের ওর সাথে অন্যান্য যারা ইউটিউবার আছে তাদের। ভুটান বর্ডারের ঠিক অপোজিটেই বসে চারিদিকে সবুজে ঘেরা পাহাড় দেখতে দেখতে নিমেষে 1 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। মাঝখান দিয়ে যে নদীটা দেখা যাচ্ছে এটা জলঢাকা নদী, আর নদীর ঠিক অপোজিটেই যে পাহাড় বা রাস্তাগুলো দেখা যাচ্ছে ওগুলো ভুটান। এই পুরো পাহাড়ের রেঞ্জটা ভুটানের। এখন আবার আমরা বিন্দু যাব ডালগাঁও থেকে। তো আজকের এই ভিডিওতে অনেকগুলো জায়গা কভার করেছি। যারা এরকম মানে এই ডুয়ার্সের এই জায়গাগুলোর ট্রিপ প্ল্যান করতে চান, সেটার পুরো মানে কত কি খরচা হতে পারে আমরা যেখানে আছি যেই হোমস্টেতে, এবং 2 দিনের এই সাইট সিইংগুলো মানে গাড়িতে কত খরচা হতে পারে সেটার ফুল ডিটেলস আমি এই ক্লিপটার পরের ভিডিওতে পুরো ডিটেলস দিয়ে দেবো।
এই ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজগুলোতে যারা থাকে তারা এই ওয়াচ টাওয়ারটা অ্যাভেল করতে পারে, আর নয়তো নিচে যে আমি ভিউ পয়েন্টটা দেখালাম ওটা সব লোকাল মানুষদের জন্য, কিন্তু যারা কটেজটায় থাকবে তারা এখানে বসে বিকেলে চিল করা, মানে এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউটা দেখা ভুটানের পুরোটা দেখতে পারবে। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল আর আমরা যাচ্ছি বিন্দুর দিকে। মাঝে পড়েছিল অ্যাপেল রক ভিউ পয়েন্ট, কিন্তু অন্ধকারে ভিডিওতে প্রায় কিছুই বোঝা যাচ্ছে না। এরপর আমরা ফাইনালি বিন্দু পৌঁছলাম, তখন একেবারেই চারিদিকে অন্ধকার। এখানে জলের এত স্রোত আর আওয়াজ যে মনে হয় না আমার কথা শোনা যাবে। এখন আমরা বিন্দুতে এসেছি, আজকে এটা আমাদের লাস্ট সাইট সিইং পয়েন্ট ছিল। তো এখানে অপূর্ব সুন্দর জায়গাটা, কিন্তু রাত হয়ে গেছে বলে ভিডিওটা ঠিকঠাক আসবে না। আর চারদিকে যেহেতু এখন শরৎকাল, পুরো কাশ ফুলে, বড় বড় কাশ ফুলে ভর্তি। তো জায়গাটা আরো সুন্দর লাগছে, দিনের বেলা হলে আরো বেশি ভালো লাগছে। তো টুরিস্টরা এখানে এসে তো মেনলি হচ্ছে এই যে ড্যাম দেখানো, এটা আমাদের বাঙাল বলতে ইন্ডিয়ার ওল্ডেস্ট ড্যাম। এই ব্যারেজে তিন দেশের জল, একটা হচ্ছে ভুটানের বিন্দু জল, এটা হচ্ছে ডোকলামের, চাইনা ডোকলামের, আর হচ্ছে নাথুলা সিকিমের। 3 দেশের নদী, এটা 3 দেশের জল দিয়ে জল ঢাকা। আর ওই ভুটান জল নিয়ে এটা বিদ্যুৎ উৎপাদন হয়। এই দেখতে লোক আছে, এটা 3 দেশের মধ্যে স্ট্রবেরি আছে, এটা অরেঞ্জ আছে, এরকম। এগুলো ভুটান আর থাইল্যান্ডের চকলেট, এটা বিন্দুতে পাওয়া যায় এই দাদার দোকানে। দাদাকে দেখিয়ে দিই, এই যে সব থাইল্যান্ডের, এটা থাইল্যান্ডের, সব থাইল্যান্ডের। আচ্ছা, আর এগুলো ভুটানের? না, এটা থাইল্যান্ডের, এটাও থাইল্যান্ড। ভুটানে এই চকলেটগুলি ভুটানে। আচ্ছা, ভুটানের এই চকলেট চকলেট আমি কলকাতা, শিলিগুড়ি কোথায় পাবেন না আপনি। আপনি দামগুলো বলবেন। এটা ভুটানের চকলেটের কত দাম? এটা 5 টাকা পিস করে আছে। 5 টাকা পিস। থাইল্যান্ডের 20 টাকা 3 পিস করে আছে। থাইল্যান্ডের 20 টাকা 3 পিস। আর এটা? আর এটা দুটো 15 টাকা। দুটো 15 টাকা। এটাও তো থাইল্যান্ডের? হ্যাঁ, এটা ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছাড়া এরকম হয়। এটা কিসের প্যাকেট? এটা আপনি কর্নের। আচ্ছা, এটা মিক্সার, মিক্স ফ্লেভার। মানে এগুলো সব আছে, এগুলো সব করে এক একটা বক্সে। এগুলো কত করে পড়বে বক্স নিলে? এটা 350 আছে, এখন আমরা ডিসকাউন্টে 300 টাকা দেই, 320। এটা 6 ফ্লেভার আছে। আচ্ছা, এটার কত দাম দাদা? 150 আছে, আমরা 120 দিয়ে দেই। 120। আর স্ট্রবেরি আছে, হ্যাজেলনাট আছে, মিল্ক আছে। আচ্ছা, এটা কত, মানে কিসের? এটা ভুটানের? হ্যাঁ, এটা ये दे रहे हैं और ना आप ऐसा थोड़ा सा সব মিলাকে দিয়ে দেবে। हाँ थोड़ा सा मिला के 2 প্যাকেট চকলেট কিনেছি। এখানে অলরেডি মিক্স আছে, আর এটা আমি এখান থেকে সব মিক্সচার করে নিয়েছি। এখানে ওয়াইন টি এগুলো পাওয়া যায়। ওয়াইন টি হইও, সান ওয়াইন। এটা হচ্ছে ওয়াইন টি। এটা হচ্ছে লেমন হানি তুলসি, এটা গ্যাস্ট্রিক সুগার প্রেসারের জন্য। এটা হচ্ছে ব্লু টি, ম্যাঙ্গো ব্লু টি, যাদের হার্ট ব্লকেজ খোলানো, এই যে রক্ত পরিষ্কার করানো। এটা লেমন হানি টি। এগুলো স্মেল গুলো খুব সুন্দর। এই বাজারে যে টিভিতে বলে লিপটন চা, শুধু নাম মাত্র। এই চা দেখেন, লিপটন এই কোয়ালিটি। অরিজিনাল লেমন হানি টি। বিন্দুতে আসলে পরে দুটো জিনিস এখানে বুঝলাম যে ফেমাস, একটা হচ্ছে এই চকলেট আর একটা হচ্ছে এই চা। আমরা চা নিইনি, চকলেট নিয়েছি, কিন্তু চায়ের এখানে ভ্যারাইটিস অফ টি এখানে আছে, মানে অনেক ধরনের, যেটা ইচ্ছা নিতে পারে। মানে হেলথের বেনিফিটের জন্য অনেক ধরনের এখানে চা আছে, হার্বাল টি যেগুলো, সেগুলোও এখানে পাওয়া যায়। সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, তাও মানে খুবই অল্প। সারাদিন এত ঘুরে প্রচণ্ড টায়ার্ড,
তো তাই জন্য এখান থেকে মোমো খেয়ে তারপরে হোমস্টে যাবো। আর এখান থেকে গরুবাথান মোটামুটি অনেকটাই 1-1.5 ঘন্টা লেগে যাবে, কারণ এখানে এসে যদি মোমো না খাই সেটাও একটা মিস। আমাদের নর্থ বেঙ্গলের মোমোর সঙ্গে আসলে অন্য কোনো জায়গারই মোমোর তুলনা হয় না। একটু আলো থাকলে এখানে বসে মোমো আর চা নিয়ে এই বিন্দু সৌন্দর্য দেখার মাত্রাটাই বেড়ে যেত। ভুটানের চকলেটগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল। দিদি এখন গান করবে। সবসময় নিজেরা আনন্দে থাকে। ছোট ছোট আনন্দের বা ছুটির দিন ওরা খুব মজা করে কাটায় নিজেদের মধ্যে, এটা আমার খুব ভালো লাগে। সেদিন ছিল 2 অক্টোবর, ছুটির দিন, তাই এই দোকানের দাদারা সবাই মিলে একসাথে গান করে খাওয়া দাওয়া করে সুন্দর সময় কাটাচ্ছিল। আর আমরা যাওয়াতে আমরাও ওদের সঙ্গে জয়েন করেছি। আসার সময় একদম ঘন নেওড়া জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ফিরছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল আর একটু ভয়ও লাগছিল, কারণ এত রাতে জঙ্গলের রাস্তা দিয়ে আসাটা কিন্তু একদমই সেফ নয়। যাই হোক, আমরা প্রায় 8:30টার মধ্যেই হোমস্টে ফিরে গিয়েছিলাম। সারাদিন এত ঘোরাঘুরির পর একেবারে স্ট্রেট ডিনার করে মনে হচ্ছিল কখন যে ঘুমোবো।